আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশাস ডু ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রায় 15 দিন অসুস্থ থাকার পর ঈদের পরে থেকে একটু সুস্থ হয়েছি এবং আমি ঈদের পর দিনের পর এই আজকে বাইরে বের হয়েছি বাসা থেকে। কদিন বাসায় থেকে বসে বসে বোর ফিল করেছি আর আমি মিস করছি আমি কখন সিনেমা হলে যাব পরাণ দেখতে। তো মধুমিতা সিনেমা হলে পরাণ সিনেমা আসে যাওয়ার পরেও আমি যাইতে পারতেছিলাম না। তারপর আজকে ছিল বৃহস্পতিবার এবং আমি পরাণ সিনেমা দেখতে হলে চলে গেছি পরাণের সাথে। আর ওয়েদার ছিল মেঘলা, প্রচুর মেঘলা। আর আমাদের জীবনে আজ পর্যন্ত যে কয়বার আমরা সিনেমা হলে গেছি কোনো দিন লেট হয়নি। আজকে আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো। তো রিক্সাওয়ালার কতটুকু ছুটতেছে, আমরা এর থেকে বেশি ছুটছি এরপরে। আর এই যে আমরা যাচ্ছিলাম পাশ থেকে পরাণ, আমার পরাণ, যাকে আমি অনেক আগে থেকে পরাণ বলি, 2013 সাল থেকে পরাণ বলি। এই রায়হান রাফি ভাইয়া আমার পরাণের নামটা চুরি করে নিয়ে গেছে। যাই হোক, এটা বাদ দিই। তো এই যে আমরা এখান থেকে যাচ্ছিলাম, পরাণ ভিডিও করতেছিল টুকটাক রিক্সা থেকে বসে, কিন্তু সেই সময় আমি চরম ব্যস্ত। এই যে আমি ফুটওভার ব্রিজে উঠতেছি এবং এই ফুটওভার ব্রিজটা মেইনলি কমলাপুর, বাসাবো, মুগদাকে আর খিলগাঁও কলোনির ওই রোডটাকে এক করছে এই ফুটওভার ব্রিজটা। তো এই ফুটওভার ব্রিজ দিয়ে কেন আমি যাই মধুমিতা পর্যন্ত, আমি কেন রিক্সায় যাই না, যেহেতু মুগদা বাসাবোর এদিকে থাকি, এই কথাটা আমি অন্য একদিন অন্য একটা ব্লগে বলে দেবো। কারণ আমি এই নিয়ে 2টা ভিডিও মুভি ব্লগ, আমার যে 2টো মুভি ব্লগে আমি এই পথ থেকেই যাই। কেন যাই এটা অন্য একদিন বলবো। তো আমি আর পরাণ রওনা দিছিলাম। আমি এই যে হাঁটতেছিলাম, এরপর ভিডিও স্পিড আপ করার পর দেখি আমার হাঁটাটাকে একদম জোকারের মতো লাগতেছে। এইটা কমলাপুর রেল স্টেশন, আর এই যে রেল স্টেশনের এই পাশ থেকে এসে নামতে হয় এই পাশে। তো আমি খুবই ব্যস্ত ছিলাম আর স্পিড আপ করে সেটা বোঝা যাচ্ছে আরও সুন্দর করে। এইবার আমরা এই পাশে এসে কবরস্থান গলি থেকে রিক্সায় উঠলাম। এই যে আমি আর পরাণ রিক্সায়, আমরা দুজন যাচ্ছি। অলরেডি দেরি হয়ে গেছে, 3টা 10 বেজে গেছে। আমরা যেহেতু ম্যাটিনি শোটা বেশি দেখি, কারণ সন্ধ্যার পরে আসলে হলের অবস্থা কতটুকু ভালো থাকে না থাকে, কিন্তু মধুমিতার পরিবেশ সুন্দর, তারপরেও পরিবেশ অনুযায়ী কতটুকু ভালো থাকে না থাকে আমরা মেইনলি বেশিরভাগ চেষ্টা করি 3টা শো দেখার। তো আজকে 3টা শো দেখতে গেলাম হলে। আর এই যে আকাশে মেঘ অস্থির সুন্দর, যারা আমাদের ফলো করে তারা জানে যে আমার আর পরাণের আকাশ খুব বেশি পছন্দ। তা আকাশ খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এই যে মধুমিতা সিনেমা হলে পৌঁছে গেলাম। আমি একটু টুকটাক হাতে ফোনটা নিয়ে ঘোরাচ্ছিলাম, আমি জানিও না কী করব না করব। আর এই যে হাওয়া, যেটা শুক্রবার আসার কথা ছিল। আর এই যে পরাণ, আমি পরাণের ট্রেলার দেখে গান দেখে আমি পাগল হয়ে গেছি, পুরো ফিদা। আমি কোনোদিন এরকম বায়না করি না পরাণের কাছে, আমি পরাণের কাছে বায়না করছি যে পরাণ মুভি দেখবো। এই সময় আমরা হলে ঢুকতেছি আর এই যে এন্ট্রি নিল রাজ ভাইয়া। ওহ কি এন্ট্রি! আমি মনে হয় পরাণ মুভি দেখে আমি যেভাবে কমেন্টারি করছি, যদি ভিডিওর সাউন্ড টুকটাক শোনেও তোমরা, তাহলে আপনারা প্রত্যেকে বুঝবেন আমি কী হারে কমেন্টারি করছি। আর আমি মনে হয় মিমাপুকে বকে, রাজভাইয়ের ফার্স্ট ফিল্ম হলে যে দেখছি এবং রাজভাইয়ের এই গানটাও জলেরে পরাণ, আমার অনেকের হয়তো বা চল নিরালাই বেশি পছন্দ হয়েছে, চল নিরালাই আমারও পছন্দ হয়েছে, কিন্তু জলেরে পরাণের যে লিরিক্স, আমি আমি পুরো ফিদা হয়ে গেছি জলেরে পরাণ গানের উপর। আর রায়হান রাফি ভাইরা যে কতবার থ্যাংক ইউ দিছি এত সুন্দর করে ফুটানোর জন্য। আর রাজভাইয়ের প্রথম অভিনয় দেখতেছি বা রাজভাই সম্পর্কে প্রথম শুনতেছি, কিন্তু আমি সত্যি কথা বলবো, প্রতিটা অ্যাটিটিউড, প্রতিটা মুহূর্ত, যেখানে যতটুক রাগ, যতটুক ক্ষোভ, যতটুক রোমান্স, যতটুক শেষরামও দেখানো দরকার ছিল, আর অ্যাক্টিং স্কিল দিয়ে জাস্ট ফাটাই দিছে। এমন অস্থির অভিনয় করছে রাজভাইয়া। আমি রাজভাইয়ের ফ্যান হয়ে গেছি, পারফেক্টলি ফ্যান হয়ে গেছি, এত সুন্দর অভিনয় করছে। তার প্রতিটা মুহূর্ত সে দর্শককে একদম নিজের কাছে আঁকড়ায় রাখছে, যে তার থেকে চোখ সরবেই না, এরকম একটা অবস্থা। যাই হোক, যারা পরাণ মুভি দেখেননি তারা হলে যে এখনই সিনেমাটা দেখে আসেন। আমার পছন্দের গানটা আমি চকবক চকবক করে নিয়ে যাচ্ছি তার ভিতর। যাই হোক, আমি পরাণ মুভি দেখে খুব মজা পাইছি, অতিরিক্ত বেশি মজা পাইছি। যদি মধুমিতায় থাকতো আমি আবারও যেতাম সেকেন্ড শো দেখতে, কিন্তু মধুমিতায় নেই, হাওয়া চলে আসছে। আর নাসিরুদ্দিন খান, বিদ্যা সিনহা, মিমাপুর আমি ফার্স্ট ফিল্ম দেখতেছি হলে যে। তো আমার মিমাপুর অভিনয় খুবই সাবলীল লাগছে। এখানে একটা কথা রায়হান রাফি ভাইয়ের সবথেকে সুন্দর যে জিনিসটা হয়েছে মুভিটা ব্লকবাস্টার হিট করতে, সেটা রাফি ভাইয়া মেইনলি কাস্ট করছে অস্থির কাস্টিং,
মানে মুভিতে যে কাস্টিং নিছে কেউ বলতেই পারবে না যে এইখানে রাজ ভাইয়ার থেকে বেস্ট কাউকে মানাতো। রাজ ভাইয়াই বেস্ট, তার থেকে বেশি কাউকে মানাতো না। আর মিম আপু এরকম সুন্দর সাবলীর অভিনয় করছে, মিম আপু বেস্ট। আর ইয়াশ রোহান ভাইয়ার ক্যারেক্টার অনুযায়ী পারফেক্ট, ফুললি পারফেক্ট ছিল। তো জাস্ট অসাম। আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার এক্সপেকটেশনকে আরও হাই করে দিছে, অস্থির লাগছে। আমি পুরো মুভিটা খুব মজা নিয়ে দেখছি। আর সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আমার মনে হয় এটা খুব সুন্দর একটা বার্তা। আমি মধুমিতা সিনেমা হলে প্রায় এই 4 বছর যাই। তা ধরেন মাঝখানে 2 বছর করোনা গেছে, আমরা বললামই 2 বছর যাই। তা ধরেন 2 বছরে আমি মধুমিতা সিনেমা হলে কোনদিন দেখিনি ফ্যামিলি নিয়ে মুরব্বিরা আসছে। আমি এই বৃহস্পতিবার দিন যেয়ে দেখছি 3টা শো দেখতে মুরব্বিরা আসছে। মানে আমার দাদির বয়সী, আমার চাচির বয়সী, আমাদের মা বাবার বয়সী এরকম মুরব্বিরা। একজন চাচা আছেন, সে আমার সামনে একদম মানে এক্স্যাক্ট সামনে বসা ছিল, আমি একদম উপরের সিটে ছিলাম তো ফার্স্ট ক্লাসে। তো সে আমার একদম সামনের সিটটায় মানে সেকেন্ড রোতে বসা ছিল। তো সেকেন্ড রোতে বসে সে আমার কমেন্টারি শুনে হাসতেছিল আমার দিক ফিরে। যাই হোক, তো প্রচুর মুরব্বিরা আসছে আমি দেখলাম। বরং আমি আর পরান আমরা যে পাশে বসাছিলাম আমার পাশে একটা মানে ফ্রেন্ড সার্কেল আসছে, তারা মাঝবয়সী আপুরা, মানে আমার বড় আপুদের বয়সী, তারা অনেক বড় হবে সিনিয়র, তারা আসছে। তো পরান মুভি এনজয় করতে এরকম মানুষ আসছে আমার দেখে খুব ভালো লাগছে। আর রাজ ভাইয়ের অ্যাক্টিং নিয়ে কিছু বলার নাই। আমরা এটা করছি, এটা কিন্তু হল প্রিন্ট না, মেইনলি আমরা এরকম কিছু করিনি। আমাদের মেইনলি ভালো লাগে মুভির ওই কাটিং কিছুটা নিয়ে নিয়ে আপনাদের রিভিউ দিতে। আমার রিভিউ দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম। কেউ সামনে বসে বলে, কেউ তাদের ছবি কাটিং নিয়ে বলে, কেউ তাদের কাস্টিং নিয়ে বলে। আর আমি হচ্ছে একটু মুভির হল প্রিন্টের একটু রিভিউ দিয়ে বলি। কারণ আসলে কি, সিনেমা হলে মুভি দেখতে না গেলে সিনেমা হলের যে মজাটা, এটা আপনি কোনো দিন ইউটিউবে পাবেন না, কোনো দিন ওটিটি প্ল্যাটফর্মে পাবেন না, নেটফ্লিক্সে পাবেন না, বাসায় বসে। আমি এ যুগের মেয়ে হয়েও আমি বলতেছি, সত্যিকারে আমাদের উচিত যে কোনো সুন্দর মুভি যদি আসে তাহলে আমার পছন্দের যে সিনেমা হল সেখানে যে সিনেমা দেখা। যেমন পরান সিনেমাটা আমার ঈদের পর দিন দেখতে যাওয়ার কথা ছিল ব্লকবাস্টার সিনেমা হলে, কিন্তু আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, আমার জ্বর হয়, আমি অসুস্থ হয়ে পড়ি, এই জন্য আমি যাইতে পারিনি। এই যে চল নিরালায় গান হচ্ছে, এই গানটাও অনেকের খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আর জগতে একটা তোলপাড় শুরু হয়ে গেছে, দেখেন কি স্টাইল, গাড়ি নিয়ে আসার কি সোয়াগ, মানে রোমানের ভিতরে একটা অন্য রকমের সোয়াগ ছিল। আমি বলতেছি না যে এইখানে এই ক্যারেক্টারটা ভালো, এখানে আমার জন্য একটা পারফেক্ট কথা কি, পরান মুভির জন্য আমি যে কথাটা সবচেয়ে সুন্দর করে বলতে পারি সেটা, আচ্ছা একটা মিনিট পরে বলি, প্রথমে এই কথাটা বলি। এই যে আমাদের আরেক হিরো এন্ট্রি নিছে, হিরো খুবই ভদ্র সভ্য হিরো, যাই হোক। আর এই যে হিরোর লাইফে হলুদ কালারের ড্রেস পরে আজরাইল হাজির হয়েছে। এটা আমার সিনেমা হলে বসা কমেন্টারি ছিল যে এই প্রথম কোনো আজরাইল আসছে যে কিনা হিরোর লাইফে হলুদ ড্রেস পরে আসছে। আচ্ছা যাই হোক, এটা ফান ছিল সম্পূর্ণই। মিম আপু অতিরিক্ত সাবলীল অভিনয় করছে, এই জন্য তার উপরে অনেকেরই রাগ হয়েছে, সিনেমা হলে অনেকেই তাকে বকাঝকা করছে, এবং এটাই মনে হয় মিম আপুর অভিনয়ের সার্থকতা। যাই হোক, ওটা বাদ দিই। ব্যাপার হচ্ছে যেটা বলতেছিলাম, তো ঈদের পর থেকে চলচ্চিত্র জগতে প্রচুর মানে ঝগড়াঝাঁটি, কথাবার্তা, কথা এ বলা ও বলা, এ একটা বলছে ও একটা বলছে, এরকম অনেক কিছু বলছে। তো আমি ভাবছিলাম আমি কিছু বলি, পরে ভাবলাম আসলে আমি তো মিডিয়া পার্সন না, আমি এটা নিয়ে নাই বলি। আর শরীর অসুস্থ ছিল, ভালো লাগতেছিল না। কিন্তু একটা কথা যেটা হচ্ছে আমার কাছে পারফেক্ট লাগছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নায়িকা বর্ষা আপু, সে বলছে যে শরীফুল রাজকে আমি শুধুমাত্র একজন নায়িকার স্বামী হিসেবে চিনি, মানে পরি আপুকে ইন্ডিকেট করছে। তো আমি বলি, প্লিজ বর্ষা আপু, আপনি অনন্ত ভাইয়ের সাথে অভিনয় করেন, খুবই ভালো কথা, আপনি আপনার স্বামীর সাথে অভিনয় করেন। আপনি আপনার স্বামীর সাথে যে 2.5 ঘন্টা কষ্ট করে নষ্ট করে বা অপচয় মনে করে যেই দয়া করে একটু রাজ ভাইয়ের অভিনয় দেখে আসেন। আমি আজ থেকে পরি আপুকে চিনি রাজ ভাইয়ের ওয়াইফ হিসেবে, কারণ আমি পরি আপুর কোনো ফিল্ম দেখতে যাইনি। আমি পরি আপুর বিশ্বসুন্দরী মুভির গান শুনছি, কিছু গান শুনছি, আর মুখোশটা দেখছি, কিন্তু তো ইউটিউবে আমি কোনো ফিল্ম দেখতে যাইনি। তো আমি বলবো, পরি আপু হতে পারে অসাধারণ সুন্দরী, কিন্তু রাজ ভাইয়া কিন্তু গুন্ডামি করবে, মানে তাকে সব জায়গায় রক্ষা করবে, কিন্তু আবার সে তার সাথে মাতব্বাড়িও করতে পারবে, আবার তার জন্য তার সকল সুযোগ সুবিধারও মানে সঞ্চার করবে। মানে তার মানসিকতাটাই পুরো একদম মানে টালমাটাল পুরো মুভিতে।
এরকম একটা চরিত্র তার লাগবে, এই জন্য মেইনলি সে কনফিউজড হয়ে যায়। এখানে দুটো ছেলেরই জীবন নষ্ট হয়ে গেছে একটা মেয়ের জন্য, মেইনলি গল্পটা যেমন। আসলে কি এইখানে রোমান ক্যারেক্টারটাকে নিয়ে বলবো, রোমান ক্যারেক্টারটাকে অনেকে খারাপ বলবে, মাদক খাচ্ছে, মানে নেশাখোর বা সন্ত্রাসী। আমার কথা হচ্ছে ও তো নষ্ট জীবনে ছিলই। তুই একটা মেয়ে হয়ে, অনন্যা এখানে মেয়ে হয়ে তুই জানিসই যে আমি হয়তো বা এই ছেলেটার সাথে আমি এঙ্গেজ হব না, আমার এই সহজ সরল ছেলেটাকে বেশি ভালো লাগতেছে, আমি সিফাতের সাথে এঙ্গেজ হতে বেশি ইচ্ছুক। তাহলে ওই ছেলেটাকে ওর পলিটিক্যাল লাইফ থেকে, ওর নেশার লাইফ থেকে ফেরত না নিয়ে আসলে হইতো, তাহলে হয়তো বা কি ওই ছেলেটা হয়তো বা বেঁচে থাকতো, নিজের লাইফে নিজে বেঁচে থাকতো, নষ্ট হয়েও বেঁচে থাকতো। নষ্ট জীবনও তো নষ্ট তো ওই ছেলেটা এমনি, কিন্তু তার নষ্ট জীবনটাকে আরও নষ্ট করে দিছে এক ধাপ আগে এই যে অনন্যার কনফিউজিং চরিত্রের জন্য। আর সিফাত তো মার একমাত্র সন্তান, এখানে ওকে নিয়ে কিছু বলা নেই। রায়হান রাফি ভাই এত সুন্দর করে গল্প বলছে আর এত সুন্দর করে তুলে ধরছে, আপনি যে আসলে কার জন্য কাঁদতেছেন আপনি নিজেও বুঝবেন না যে আপনি আসলে কার জন্য কাঁদতেছেন। একটা মার, একটা ভদ্র ছেলে যে কিনা পড়াশোনা করে নিজের জীবনটা নিয়ে ভালোই আছে, তার হয়তো বা মাকে নিয়েই উপরে ওঠার ইচ্ছা। তুমি বলছো আমি ভালোবাসি, একটা ছেলেকে তুমি ওই ছেলেটার সামনে জান বলে ডাকছো, তারপরেও সেই ছেলেটা তোমাকে কিছু বলেনি, বিশ্বাস করছে যে ওই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করতেছে, তোমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিছে। ছেলেটার জীবনটা আসলে এইভাবে শেষ না করলে ভালো হতো। আর বাস্তব যে গল্পটা, মানে সামাজিক যে আমাদের সামাজিক ঘটে যাওয়া যে গল্পটা নিয়ে মেইনলি এই কথাটা আমরা বলি, যে এই ঘটনা থেকে হচ্ছে আমরা এই পরাণ মুভিটা তৈরি হয়েছে, সেটা নিয়ে বলবো। সেইটাই মেয়েটার চরিত্র, মানে মেইনলি মিন্নি, ওইখানে তো অনন্যা বলার কিছু নাই। মিন্নির চরিত্রটা যেভাবে ফুটায় উঠানো হয়েছিল বা সিসিটিভি ফুটেজে আমরা যেটা দেখছিলাম, সেটা যদি পুরাটা করানো হতো তাহলে মিম আপু হল থেকে বেরোনোর পরে দর্শকদের কাছে মাইর খাইতো। তো রাফি ভাইয়া যেটা করছে মিম আপুর জন্য পারফেক্ট করছে। আর এইখানে আসলে রোমানের ক্যারেক্টারে রাজ ভাইয়া পারফেক্ট, সিফাতের ক্যারেক্টারে ইয়াশ রোহান ভাইয়া পারফেক্ট, আর মিমাপুর ক্যারেক্টারে পারফেক্ট, অরিজিনালি পারফেক্ট। তবে সবচেয়ে বড় একটা কোইন্সিডেন্স হচ্ছে, আমি জানি না এটা কোইন্সিডেন্স কিনা, মিমাপু এই পুরো পরাণ মুভিটাই খুব নর্মাল কিছু ড্রেস পরছে, এবং যে কয়টা ড্রেস পরছে প্রতিটা ড্রেসে যে ওড়নাগুলো, প্রতিটা ওড়না সেম কালার আমার কাছে আছে, কিন্তু আমার মধ্যে কিন্তু অনন্যার চরিত্রের এক অংশও নাই। যাই হোক, ইন্টারভাল চলে আসছিল, এই যে পরাণ খাবার কিনতেছিল, আমরা ফার্স্ট ক্লাস থেকে খাবার কিনছিলাম, প্রথমে একটু পানি কিনে উঠছিলাম। আচ্ছা, ইন্টারভালের শেষে যে আমরা আবার চলে আসছি যখন অলরেডি রোমান ক্যারেক্টারটা তার পলিটিক্স লাইফটা ছেড়ে দিচ্ছে এবং মেইনলি ধ্বংসের আর এক ধাপ আগায় চলে গেছে, শত্রুতা আরও বেড়ে গেল অন্যদের সাথে। কারণ কি আসলে রাজনীতি বলেন বা সন্ত্রাস বলেন বা নেশা বলেন, প্রতিটা আলাদা আলাদা পদক্ষেপ। এর কোনো একটা পাচারকারী টিমে যদি আপনি থাকেন বা আপনি যদি জড়ায় থাকেন, পরে এটা না নিজের মর্জি মতো ছেড়ে আসা যায় না, অরিজিনালি ছেড়ে আসা যায় না। এটার জন্য অনেকের অনেক কিছু হারানো লাগে জীবনে। যাই হোক, পরাণ মুভিটা ইন টোটাল অতিরিক্ত সুন্দর ছিল। রায়হান রাফি ভাইয়ার গল্প বলা আর নাসিরুদ্দিন খান স্যার আর বিদ্যা সিনহা মিমাপু যে সুন্দর করে ওইটা ফুটাই তুলছে, অস্থির লাগছে, জাস্ট অস্থির। আর রোজি সিদ্দিকির অ্যাক্টিং, সে সিগারেট খাচ্ছে আবার পাশে একটু তসবি ধরতেছে, এটা যে ওই মহিলাটাকে আরও বেশি নগণ্য করে ফুটাই তোলে স্ক্রিনে, এটা যে কী সুন্দরভাবে স্ক্রিন প্লেটা করছে। আর এইখানটা দেখলে আসলেই খুব খারাপ লাগে। আর মুভিতে কিছু কিছু টুইস্ট আছে, টুইস্টগুলো আমি ফাঁস করিনি, কারণ কি আসলে চতুর্থ সপ্তাহেও পরাণ মুভি চলতেছে। আমি রাজ ভাইয়াকে ফলো করি, মিমাপুকে ফলো করি, তো চতুর্থ সপ্তাহেও পরাণ মুভি চলতেছে, 60টা শো চলবে পরাণ মুভির। তো আমার মনে হয় এই টুইস্টগুলো যদি বলে দিই, আমার ফলোয়াররাও যদি বা আমার সাবস্ক্রাইবাররাও যদি যেটা দেখে টুইস্টটা দেখে যায়, তাহলে এই মজাটা পাবে না। আমি মুভিটা দেখে অতিরিক্ত মজা পাইছি। আমি আর পরাণ কিছুটা অফিস শেষ করে পাগলের মতো ছুটতে গেছি। আর নাসিরুদ্দিন খানের প্রতিটা এইখানে যেমন বিয়ে করবি তো উকিল বাপ লাগবে না, এই যে ডায়লগগুলো, মানে প্রতিটা ডায়লগ রাইটিং অস্থির ছিল, অস্থির। মানে আমি বলি, আমি মনে হয় এই পর্যন্ত সিনেমা হলে যে 7টার উপরে সিনেমা দেখছি ঢাকায় আসার পরে, তো বিভিন্ন অ্যাক্টরের, আমি কোনো অ্যাক্টরের সেকেন্ড ফিল্ম মনে হয় দেখিনি। তো আমি বলবো
সে অনুযায়ী মানে প্রতিটা কাস্ট, যেখানে প্রতিটা কাস্ট সুন্দর অভিনয় করতেছে, মানে আপনি যেগুলোকে সহযোগী কাস্ট বলবেন বা সাপোর্টিং অ্যাক্ট্রেস বলবেন, তারাও অতিরিক্ত সুন্দর অভিনয় করছে, তারাও মাঝে মধ্যে লিডিং কাস্টের থেকে সরে যাচ্ছে। আর এই যে সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটা তো অস্থির সুন্দর হয়েছে। এখানে বিয়ের কিছু টুকটাক ভিডিও, তার বিয়ে হচ্ছে সেইখানে। আসলে আমি বলবো কি বলবো, এই মেয়েটা কি পাষাণ বলবো অনন্যাকে, নাকি কনফিউজড বলবো, আমি জানি না কি বলবো। তবে জানি না, বাস্তব লাইফ নিয়ে আমি কথা বলবই না, কারণ বাস্তবের সাথে মিলাতে গেলে না এই মুভিটার মানে আমি কনফিউজড হয়ে যাবো, এরকম একটা ফ্যাক্ট যে কাকে রেখে কাকে পছন্দ করব, কাকে রেখে কাকেই বলবো। কারণ এইখানে রাজভাইয়া তো বাজিমাত করে দিচ্ছে, একদম রাজভাইয়া বাজিমাত করে দিচ্ছে। আমি মনে হয় কয়েকবার মিমাপুকে ফালতু মেয়ে, ধান্দাবাজ এসব বলে বলছি কি, আচ্ছা আমি কি মিমাপুকে গালি দিচ্ছি? পরে বলছে না না, তুমি আসলে ক্যারেক্টারটাকে গালি দিচ্ছ। বলছি না থাক, আসলে বলা উচিত না, যতই হোক মিমাপু। এইখানে এই সিনটায় যখন মিমাপু বলে যে সেটা কোনো বিয়ে হইলো, একটা ভিডিও ফটোগ্রাফারও আনবা না, বললাম কত সুন্দর করে করে ছবি তুলবো। মানে এই টাইমটায় সিনেমা হলে কিভাবে যে মানুষ মিমাপুকে বকছে তা বলার মতো না। আর একটা জিনিস হচ্ছে, সিনেমা হলে আমি শুনছি অনেকে বলছে পরান মুভির সিনেমা হল ফাঁকা অনেকটা, কিন্তু আমি বৃহস্পতিবার দিন গেছি 3টার শো দেখতে, পুরা শো হাউসফুল। যখন আমি এখান থেকে বের হবো আপনারা দেখতে পারবেন পুরা শো হাউসফুল ছিল, এমনকি 6টা শোর জন্য টিকিটের সিরিয়াল ছিল এবং শো হাউসফুল ছিল। এইখানটায় সবাই ও করে চিৎকার করে উঠছে। যাক, মানে রাজভাইয়া প্রতিটা মুহূর্তে অসম ছিল, প্রতিটা মুহূর্ত। যাই হোক, রায়হান রাফি ভাইয়া একজন কি বলা যায়, মেধাবী ডিরেক্টর, যে আসলে নিজে কল্পনায় ভেবে, আমরা আগে যেমন রূপকথার গল্প শুনে ওইটার ভিতর মেতে যেতাম না, সেরকম কল্পনায় ভেবে ওইটার ভিতর ঢুকে গেছে আর সেইভাবে কাস্ট করছে অরিজিনালি। এইখানেও আমি কথাটা এটা বলছিলাম যে মেইনলি হচ্ছে সুন্দর করে কাস্টিংটা এত সুন্দর করছে, আর কাস্টিংগুলো এত সুন্দর অ্যাক্টিং করছে তা বলার মতো না। কিছু কিছু টুইস্ট অস্থির এইখানের থেকে হচ্ছে আসলে মেইনলি অনন্যার তার হাজব্যান্ডের উপর থেকে মন কেটে যাওয়া শুরু হয়। আর এইখানে একটা ঘটনা ঘটে, যে ঘটনার জন্য হচ্ছে অনন্যা, আপনি যখন একজন পাওয়ারফুল ব্যক্তির ক্লোজড ওয়ান, প্রিয়জন, তখন আপনার হাবভাব একরকম থাকে। আপনি যখন একজন সহজ সরল আমজনতার ক্লোজড ওয়ান, তখন আপনার হাবভাব একরকম থাকে। তো আপনি তো আসলে এই সহজ সরলজনের কাছে পাওয়ারফুল পারফেক্ট মানুষের চিন্তা করতে পারবেন না, না? আর মুভির লাস্টিং সিন যা ছিল, এটা আসলে বলার মতো না, আসলেই বলার মতো না, এমন ছিল লাস্টিং সিনটা। যাই হোক, এইখানে নাসিরুদ্দিন খানের একটা খুব পারফেক্ট ডায়লগ আছে, আপনার এইটা মানে সাকিব আল হাসানের সুইং স্পিন বলের মতো, শুধুই সুইং করে। আর এই সিনটা দেখে আসলে কি, যখন লাস্ট টাইমটায় মানে আপনারা দেখতে পাবেন, আমরা কিছু কিছু ভিডিও করছি যেহেতু, তো পর মুভিটার ভিডিওটা মানে ব্লগটা মেইনলি তাদের দিয়েই করছি, তাদের কাটিং নিয়েই করছি। হল প্রিন্ট এটা মেইনলি জুম করে হল প্রিন্ট থেকে তোলাই, যে হল, কিন্তু হলের এই পাশে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার থাকে, তো প্রচুর মানুষজন দেখানোর চেষ্টা করছে কিন্তু হয়নি। আর পরে আমার এডিটিংয়ে যে একটু জুম করে 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 স্ক্রিনটা কাছে এনে দেখানো লাগছে। যাই হোক, তো এইখানে যে সিনটা, মানে মিমাপু এসে যে রাজভাইকে মেইনলি রোমানের উপর তার ফিলিংসটা আবার কাজ করে, সে এসে এবং এখানে মিমাপু এখানে বলে, যেটা আদৌ বাস্তবে ঘটছিল কিনা জানি না, তবে এইখানটাই সে বলে, এবং এখান থেকে যখন সে ব্যাক করে আর রাজভাইয়া কাঁদতে থাকে, আসলে ওই সিনটা আমি হলে দেখছি লিটারালি, মা চাচিরা আমার মেইনলি এখানে অনন্যা ক্যারেক্টারের থেকে বেশি ইয়াশরান ভাইয়ের মানে সিফাতের মার জন্য যা খারাপ লাগছে, যে আসলে কি এই মাটার কি থাকলো, এদের এই 3টা মানে টিনেজ লাইফ বলো বা হ্যাঁ টিনেজ লাইফই বলা যায়, ইউনিভার্সিটি লাইফ, স্টুডেন্ট লাইফের এই 3টা স্টুডেন্টের মাঝখানে পড়ে এই মাটা তার সন্তানরে হারালো। এই টাইমটা মেইনলি আমি হাউমাউ করে কাঁদতেছিলাম, আমি আর মানে নিজে ধরে রাখতে পারিনি পড়ান, এই জন্য এখানে ভিডিও ঠিক মতো করতে পারছিল না, কেটে কেটে গেছিলো। ফোন কোনো রকম ধরে রাখছিল, সে আমারই সামলাচ্ছিল, কারণ এটা না দেখলেই নয়,
এই টুইস্টটা, এইখানে একটা অন্য রকমের ইয়াস। আর এইখানে মানে আপনি এক সেকেন্ডের জন্য যে দুইজন অভিনেতা অন স্ক্রিনে, একজন অপু ভাই আর রাজ ভাই, দুইজনের একজনের অভিনয় দেখে আপনি বুঝবেন না যে এইখানে কি হচ্ছে না হচ্ছে। মেইনলি যখন মুভির লাস্টিংয়ে ওই জায়গাটা আসে, সেইখানটাই বোঝা যায় যে আসলে হলোটা কি। আর এই টুইস্টটুক আমি আসলে রাখতে চাইছিলাম, কিন্তু আমার এডিটিংয়ে ভুল হয়ে যাওয়ায় এই টুইস্টটুক আপনাদের সাথে অ্যাড হয়ে গেছে, আমি এখন দেখতেছি। তারপরও আমি বলবো, যদি আপনি জীবনে প্রথমবারও সিনেমা হলে যান, তাও যান, যে পয়েন্ট সিনেমা দেখে আসুন, কারণ জীবনে প্রথমবার সিনেমা হলে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু বাঙালিদের জন্য অন্য রকমের একটা অভিজ্ঞতা। আমি সিনেমা হলে গেছি আমার লাইফে ফার্স্ট, এই সময় ওইটা মনে থাকে। তো ওইটা মনে রাখেন এমন একটা সিনেমা দিয়ে, যে সিনেমাটা আসলেই দেখার উপযোগী এবং আপনার দেখে ভালো লাগবে, আপনার বের হয়ে মনে হবে না আমি কিছু একটা দেখে বের হয়েছি, আমি এখনও ওই মুডটায় আছি, সত্যিকারের এন্টারটেইনমেন্ট মনে হয় আমি পাইছি। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি কখনও আমার কথা বলি, রাজভাইয়ার মুভি আসে বা মিমাপুর মুভি আসে, আমি অবশ্যই দেখতে যাব। আর এইখানে মানে এত বাস্তবিক করে দেখাচ্ছে তা বলার মতো না। যাই হোক, যারা দেখলেন আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এটা ছিল সিনেমা শেষ হওয়ার পর মানে সিনেমা হলের অবস্থা দেখেন কি পরিমাণ মানুষ বেরোচ্ছে এবং সবাই জবুথবু, সবাই এক জায়গায় দাঁড়ায় গ্রুপিংয়ে আগে গল্প করতেছে, আমরা কি দেখলাম, কিভাবে দেখলাম, কেন হলো, কিভাবে হলো, কি করলে হতো না, কি না করলে হতো। মানে অনেক দিন আগে, আমি বলবো ছোটোবেলা থেকে আমাদের বাসায় টিভি থাকার জন্য আমার এই সিনগুলো দেখা হয়েছে। তো ওই মানুষ যখন মুভি শেষ হয়ে যাওয়ার পর, শুক্রবারে 3টার পর মুভি শেষ হয়ে যাওয়ার পরে মানুষ এইগুলো দেখতো আর বলতো এই মেয়েটা এই করিস, ওই মেয়েটা বজ্জাত, এই ছেলেটা এই কদলি ঠিক হতো, ওই রকম কিছুটা। তো আমি সবাইকে বলবো হাইলি রিকমেন্ডেড, প্লিজ যান, পর মুভি দেখেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।